নমস্কার বন্ধুরা, গল্পের চিলেকোঠা পরিবারে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি সায়নী। আজ আমাদের নিবেদন বিখ্যাত লেখক শ্রী প্রেমেন্দ্র মিত্র রচিত গল্প স্টোভ। গল্পটি কেমন লাগলো কমেন্টে জানাবেন। যদি ভালো লাগে লাইক করবেন, আর চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করবেন। তবে চলুন আর দেরি করব না, শুরু করি আজকের গল্প। শ্রী প্রেমেন্দ্র মিত্র রচিত স্টোভ। স্টোভটার বাতিল না করলেই নয়। পাম্প করতে করতে হাতে ব্যথা ধরে যায়। কোনো রকমে যদিও বা তারপর ধরে, তবুও থেকে থেকে একটা অদ্ভুত শব্দ করে এমন দপদপ করে ওঠে যে ভয় করে, সত্যি ভয় করে। বাসন্তীর মনে প্রশ্নটা ঝিলিক দিয়ে উঠতে না উঠতেই স্বামী শশীভূষণ মাঝখানের দরজাটা একটু ফাঁক করে ব্যস্তভাবে জিজ্ঞেস করে, কি গো, এখনো চা হলো না? তোমার চা খাওয়াতে ওদের ট্রেন ফেল করিয়ে ছাড়বে নাকি? তা হলোই বা ট্রেন ফেল, জলে তো আর পড়েনি। একটা রাত আমরা জায়গা দিতে পারবো। শশীভূষণ এবার আরও একটু ব্যস্তভাবে ঘরেই এসে দাঁড়ায়। আরে না না, তুমি বুঝতে পারছো না। শশীভূষণকে কথাটা শেষ করতে না দিয়েই বাসন্তীও একটু ঝংকার দিয়েই বলে, বুঝতে খুব পারছি, কিন্তু কি করব বলো? দুটো বই 10টা হাত তো আর নেই আমার। শশীভূষণের এতক্ষণে স্টোভটার দিকে দৃষ্টি পড়ে। অত্যন্ত উদ্বিগ্নভাবে সে বলে, তুমি আবার এই স্টোভ বার করেছ? বার করব না তো করব কি? একটা উনুনে এত তাড়াতাড়ি সবকিছু হয়? তোমার অতিথিকে শুধু চা দিয়ে তো আর বিদায় করতে পারি না। শশীভূষণের দৃষ্টি কিন্তু তখনও স্টোভটারই দিকে। চিন্তিতভাবে বলেন, স্টোভটা কিন্তু না জ্বালালেই পারতে। আচ্ছা আচ্ছা, তোমাকে অত ভাবতে হবে না। এদিকে তাড়াতাড়িও চাই, আবার স্টোভ ধরালেও ভাব না। যাও, তুমি ততক্ষণ গল্প করোগে, যাও দেখি, আমি এক্ষুনি চা নিয়ে যাচ্ছি। কিন্তু তার আগে আমি না এসে পারলাম না। আচ্ছা, এসব কি হচ্ছে বলুন তো বৌদি? মল্লিকা এসে বোধহয় জুতো পায়ে থাকার দরুন চৌকাঠের ওপরেই দাঁড়ায়। মল্লিকার সঙ্গে আলাপ পরিচয় অনেকক্ষণ হয়েছে, তবু বৌদি ডাকটা একেবারে নতুন। বাসন্তীর উত্তর দিতে তাই বোধহয় একটু দেরি হয়। মল্লিকার দিকে খানিক চেয়ে থেকে সে বলে, কি আর হচ্ছে ভাই, কিছুই তো পারলাম না। মল্লিকা জুতোটা খুলে এবার ঘরেই এসে বাসন্তীর পাশে বসে পড়ে। আহা, তুমি মাটিতে বসলে কেন? বলে বাসন্তী একটা আসন তাড়াতাড়ি এগিয়ে দেয়। আসনটা সরিয়ে রেখে মল্লিকা বলে, থাক, শুধু মাটিতে বসলে আমার মান যাবে না। কিন্তু আপনি তো রীতিমতো কুটুম্বিতে শুরু করে দিলেন। তবু যদি নিজে থেকে খোঁজ করে না আসতে হতো। বাসন্তী স্বামীর দিকে একবার চকিত কটাক্ষ নিক্ষেপ করে বললে, সে দোষ তো ভাই আমার নয়, তাই না? এতক্ষণ নাগারে পাম্প দেওয়ার পর স্টোভটা অবশেষে ধরেছে। চায়ের কেটলিটা তার উপর চাপিয়ে দিয়ে বাসন্তী উঠে পড়ে, বলে, আমায় একটু রান্নাঘরে যেতে হচ্ছে ভাই, তোমরা বসে ততক্ষণ গল্প করো। বাসন্তী উঠে চলে যায়। মল্লিকা মাথা নিচু করে বসে থাকে। শশীভূষণ আড়ষ্টভাবে দাঁড়িয়ে থেকে ঠিক কি করা উচিত বুঝে উঠতে পারে না। স্টোভের সাইলেন্সারটাও খাড়া, তার একঘেয়ে কর্কশ শব্দ বেশ একটু অস্বস্তিকর। মল্লিকা মাথা নিচু করেই হঠাৎ ঈষৎ চাপা গলায় বলে, এভাবে এসে বোধহয় ভালো করিনি। এবার শশীভূষণের মুখের দিকে চোখ তুলে সে বলে, কেন যে এতদিন বাদে খেয়াল হলো নিজেই জানি না। অথচ এই লাইনে আরও 2-3 বার গেছি। গাড়ি বদলাবার জন্যে স্টেশনে অপেক্ষাও করেছি। শশীভূষণ কোনো জবাব দেয় না। স্টোভটা হঠাৎ দপদপ করে ওঠে, তারপর আঁচটা কেমন নিভে যায়। বোধহয় নিজের অজ্ঞাতে মল্লিকা একটু সরে বসে পাম্প দিতে আরম্ভ করে।
স্টোভের শিখাটা বেড়ে ওঠার সঙ্গে সঙ্গে কর্কশ আওয়াজটায় সমস্ত ঘর ভরে যায়। হঠাৎ শশীভূষণ চমকে উঠে বলে, ও ও কি হচ্ছে কি? বলছি পাম্প দিও না, বিপদ হতে পারে। স্টোভের আওয়াজের দরুন শশীভূষণকে কথাগুলো বেশ চেঁচিয়েই বলতে হয়। বাসন্তী তখন রান্নাঘর থেকে বড় একটা থালা হাতে নিয়ে দরজায় এসে দাঁড়িয়েছে। একটু হেসে জিজ্ঞাসা করে, বিপদ আবার কি হলো? মুখ ফিরিয়ে বাসন্তীর দিকে চেয়ে মল্লিকা সকৌতুক হাসির সঙ্গে বলে, হ্যাঁ, দেখুন তো বৌদি, আপনার স্টোভে একটু বেশি পাম্প দিলেই নাকি বিপদ হবে। স্টোভটা কি অতই খারাপ নাকি? বাসন্তী স্বামীর দিকে একবার তাকায়, তারপর রান্নাঘর থেকে আনা গরম খাবারের থালাটা ছোট টেবিলটার ওপর রেখে বলে, খারাপ হতে যাবে কেন? ওর ওই রকমই অদ্ভুত ধারণা। একটু পুরনো হলেই বুঝি স্টোভ অচল হয়ে যায়। মল্লিকা সমানে স্টোভটায় পাম্প দিতে থাকে, বলে, আমিও তো তাই বলি। কেটলির তলা থেকে নীল আগুনের শিখা হিংস্র গর্জন করে চারিধারে যেন ফনা তোলে। শশীভূষণ কি বলতে গিয়ে যেন বলতে পারল না। কেমন একটু ভীত অসহায়ভাবে বাসন্তীর দিকে তাকালো। বাসন্তী তবুও চুপ করে দাঁড়িয়ে। হঠাৎ শশীভূষণ ঘর থেকে বেরিয়ে গেল। বাসন্তী একটু হেসে মল্লিকার পাশে বসে পড়ল। স্টোভটা একটু সরিয়ে নিয়ে বলল, থাক ভাই থাক, আর দরকার নেই। দুদণ্ডের জন্য দেখা করতে এসে অত খাটলে আমাদের যে লজ্জা রাখবার জায়গা থাকবে না গো। তুমি ও ঘরে গিয়ে বসো, আমি এক্ষুনি চা নিয়ে আসছি। তোমার ভাই বোধহয় এতক্ষণ একা একা অতিষ্ঠ হয়ে উঠেছেন। মল্লিকা সব কথা শুনতে পায় কিনা কে জানে। হঠাৎ যেন অত্যন্ত লজ্জিত হয়ে সে বলে, আপনি বোধহয় ভয় পাচ্ছিলেন যে স্টোভটা আমি ফাটিয়েই দিলাম। হে মা, না না, ভয় পাবো কেন? ফাটবার হলে ও স্টোভ অনেক আগেই ফাটত। মল্লিকা এবার পাশের ঘরে যায়। স্টোভের আওয়াজটা পাশের ঘরেও বেশ প্রচণ্ড, তবে একেবারে অত দুঃসহ নয়। মল্লিকার পায়ের শব্দ তাই বোধহয় শশীভূষণ শুনতে পায় না। একেবারে কাছে গিয়ে দাঁড়াবার পর চমকে মুখ তুলে তাকায়। তারপর কেমন যেন একটু সংকুচিতভাবে বলে, তো তোমার ভাই আবার একটু ঘুরে বেড়াতে গেল। ট্রেনের সময় হয়ে যাবে বলে ভয় দেখালাম, তবু শুনল না। তা যাকগে, তোমার ভয় নেই, ট্রেন আমরা কিছুতেই ফেল করব না। কথাটা কোনো রকম ঝাঁজ না দিয়েই মল্লিকা বলে। তারপর শশীভূষণের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে না তাকিয়েও পারে না। শশীভূষণ কি এ কথারও একটাও উত্তর দিতে পারে না? মল্লিকার ইচ্ছে হয় হঠাৎ চিৎকার করে বলে, তোমার ভয় নেই, 5 বছর বাদে আজ হঠাৎ তোমার সংসারে ভাঙন ধরাবো বলে আমি আসিনি। তবে আগুন অনেক দিন নিভে গেলেও একটা দুটো স্ফুলিঙ্গ হয়তো এখনো আছে। নির্লজ্জের মতো এই আশাই করেছিলাম। কিন্তু এসব কিছুই বলে না মল্লিকা। নিতান্ত সহজভাবেই সাধারণ আলাপ করবার চেষ্টা করে। বলে, তোমার এখানকার চাকরি তো প্রায় 4 বছর হলো না? হ্যাঁ, প্রায় তাই। ভালো লাগে এই রকম মফস্বল শহরে পড়ে থাকতে? না লাগলে আর উপায় কি? কলকাতার কোনো কলেজে চাকরি পাওয়া তো সোজা নয়। উপায় কি? ঠিক শশীভূষণেরই যোগ্য উত্তর। এই শশীভূষণেরই সত্যকার চরিত্র। চিরকাল ভাগ্যের কাছে আগে থাকতে হার মেনে সে বসে আছে। স্রোতের বিরুদ্ধে একটি বার রুখে দাঁড়াবার সাহসও তার নেই। 5 বৎসর আগেও এমনই করে সে দুর্বলভাবে নিজেকে ভাগ্যের হাতে ছেড়ে দিয়েছিল। সেদিন এতটুকু দৃঢ়তা তার মধ্যে থাকলে হয়তো তাদের জীবনের ইতিহাস আরেক রকম হতে পারত। সেদিনটা এখনো মল্লিকার ভালো করেই মনে আছে।
অনেক ভেবেচিন্তে মিউজিয়ামের একটা ঘর তখন তারা পরস্পরের সঙ্গে দেখা করবার জন্যে ঠিক করে নিয়েছিল। কলেজে দেখা হলেও কথা বলা সমীচীন নয়, তাই সময় ও সুবিধা হলেই একজন আরেকজনের জন্যে এই ঘরটিতে এসে অপেক্ষা করত। মিউজিয়ামের সেটা পাথুরে নমুনার ঘর। গ্রহলোক থেকে যত জ্বলন্ত উল্কাপিণ্ড তার কলঙ্কাবেশ পৃথিবীতে ফেলে গেছে, সে ঘরে তারই নিদর্শন সঞ্চিত। সেদিন মল্লিকাকে অপেক্ষা করতে হয়েছে অনেকক্ষণ। বিশাল ঘরের সবকটা নিদর্শন ২-৩ বার ঘুরে দেখেও আর সময় ফুরোতে চায়নি। নির্দিষ্ট সময়ের অনেক পরে শশীভূষণ ঘরে ঢুকেছিল। তার মুখ দেখেই মল্লিকার যেন বুঝতে আর কিছু বাকি থাকেনি। তবুও সে এ হতাশাকে আমল দিতে চায়নি। খানিকক্ষণ কেউই কোনো কথা বলেনি। নিঃশব্দে একটু ঘোরবার পর মল্লিকাই আর থাকতে পারেনি। সমস্ত সংকোচ জয় করে নিজেই জিজ্ঞাসা করেছে, কি বললেন? শশীভূষণ যেন চমকে গেছে একটু। মা। তারপর চুপ করে থেকে মুখ ফিরিয়ে বলেছে, মাকে কিছু বলিনি এখনো। মল্লিকা স্তব্ধ হয়ে গেছে একেবারে। শশীভূষণই আবার ক্লান্ত হতাশ স্বরে বলেছে, মার শরীর খুব খারাপ। আজই দেওঘরে যাচ্ছেন কিছুদিন চেঞ্জের জন্য। অনেকক্ষণ, প্রায় যেন ১ যুগ স্তব্ধ হয়ে থাকবার পর মল্লিকা অর্ধস্ফুট স্বরে জিজ্ঞাসা করেছে, তুমিও যাচ্ছ নাকি? একটু ইতস্তত করে শশীভূষণ বলেছে, মা যেতে বলেছেন। তাছাড়া ভাবছি যা কিছু বলার সেখানে বললেই সুবিধে হবে। মল্লিকা আর কোনো কথা বলেনি। সে যেন বুঝতে পেরেছে সমস্ত প্রশ্নের প্রয়োজন তখনই শেষ হয়ে গেছে। শশীভূষণই খানিক বাদে বলেছে, আমি না বললেও বাড়ির সবাই জানে, মাও জানেন। এ কথারও কোনো উত্তর দেওয়ার প্রবৃত্তি মল্লিকার হয়নি। একান্তভাবে ছোট একটা উল্কাপিণ্ডের নমুনার দিকে মনোনিবেশ করে সে নিজেকে সংযত করবার চেষ্টা করেছে। শশীভূষণ আবার বলেছে, শরীর খারাপের ওপর মা হয়তো বড় বেশি বিচলিত হয়ে উঠবে, এই ভয়ে এখনো কিছু বলিনি আমি জানি মাকে আমি শেষ পর্যন্ত বোঝাতে পারব। একটা জ্বালাময় উত্তর মল্লিকার বুক থেকে কণ্ঠ পর্যন্ত উথলে উঠছে। শুধু তোমার মাকে বোঝানোটাই কি এত বড়? আমার কি বাড়ি ঘর, আত্মীয় সমাজ কিচ্ছুটি নেই? তোমার মার অনুগ্রহের ভিক্ষার ওপরেই কি আমার জীবনটা নির্ভর করছে? কিন্তু মল্লিকা নিজেকে সংযত করেছে আবার, এবং সেইখানেই বোধহয় জীবনের চরম ভুল করেছে। শশীভূষণ সেই জাতের মানুষ, নিজের মনকে নিজেই যারা সাহস করে চিনতে চায় না, তাদের পেতে হলে জোর করে আঘাত দিয়ে টেনে নিতে হয়। কি ক্ষতি ছিল সেদিন আরেকটু নির্লজ্জ হয়ে শশীভূষণের এই জড়তা ভেঙে চুরমার করে দিলে? সে জানে সেদিন চেষ্টা করলে শশীভূষণকে সে আর ফিরে না যেতে দিতে পারত। শশীভূষণের নিজের মধ্যে কোনো প্রেরণা নেই, কিন্তু ইচ্ছে করলে সমস্ত বাধা, সমস্ত সংস্কারের বিরুদ্ধে দাঁড়াবার শক্তি মল্লিকাই তার মধ্যে সঞ্চারিত করে দিতে পারত। কিন্তু দেয়নি শুধু নারী সুলভ সংকোচে আর লজ্জায়, আর বুঝি একটু আহত অভিমানে। কি ভুলই না সেদিন করেছে। কিন্তু সত্যি ভুল করেছে কি? চকিতে প্রশ্ন তার মনে সমস্ত দিগন্ত যেন একটা নতুন আলোয় উদ্ভাসিত করে দেয়। এই আত্মবিশ্বাসহীন, অসহায়, দুর্বল মানুষটির জন্যে গত 5 বছর ধরে প্রতিটি মুহূর্ত সে নিঃশব্দে পুড়ে পুড়ে খাক হয়েছে। কিন্তু সত্যি একে জয় করে নিলে মল্লিকা কি সুখী হতো? ভিজে সলতে সারা জীবন ধরে আগুন ধরিয়ে রাখার ব্রত ক্রমশ একদিন দুঃসহ হয়ে উঠত নাকি? শশীভূষণের কথায় মল্লিকার চমক ভাঙে। স্টোভটার আওয়াজটা বড় বিশ্রী শোনাচ্ছে না?
অদ্ভুতভাবে হেসে মল্লিকা বলে, হ্যাঁ হ্যাঁ, ভয় হচ্ছে নাকি? কিন্তু বৌদি তো বললেন স্টোভ মোটেই খারাপ নয়। কেটলির জল ফুটে উঠে স্টোভের ওপর উথলে পড়তেই বাসন্তীর যেন হুঁশ হলো। কেটলিটা নামিয়ে চায়ের পটে জল ঢেলে স্টোভটা নিভিয়ে দেওয়ার জন্য সে চাবিটার দিকে হাত বাড়ায়। কিন্তু হঠাৎ একটা কথা মনে পড়ে যাওয়ায় চাবি আর ঘোরানো হয় না। সত্যি কি স্টোভটা আজ হঠাৎ এই মুহূর্তেই ফেটে যেতে পারে? ভাগ্যের সঙ্গে এ বাজি খেলবার সাহস বাসন্তীর কি আছে? একদিন ছিল, সত্যি সেদিন এই স্টোভটাই সে শেষ মুক্তির পথ বলে ঠিক করে রেখেছিল। কেউ কিচ্ছু জানবে না, কেউ কিচ্ছু বুঝবে না, কোনো অপবাদ কারুর গায়ে লাগবে না। সবাই জানবে শুধু একটা দুর্ঘটনা হলো। সেদিন অত বড় নিদারুণ সংকল্প তাকে করতে হয়েছিল শুধু এই মল্লিকার জন্য। ভাবতে এখনো বাসন্তীর বেশ আশ্চর্য লাগে। মল্লিকাকে সে চোখে দেখেনি, তার একটা ছবিও পর্যন্ত নয়, কিন্তু এ বাড়িতে প্রথম পদার্পণের সঙ্গে সঙ্গে শুভানুধ্যায়ীদের কল্যাণে ওই একটি নাম তার দিন রাত্রি বিষাক্ত করে তুলেছিল। মল্লিকাকে সে কিভাবেই না কল্পনা করেছে। সে কল্পনার সঙ্গে আজকেই চাক্ষুষ পরিচয়ের এত তফাৎ হবে সে ভাবতেও পারেনি। মল্লিকাকে কুশ্রী বলা চলে না, কিন্তু সে রূপও তার নেই যাতে পুরুষের মনে অনির্বাণ আগুন জ্বালিয়ে রাখতে পারে। লেখাপড়া শেখা আধুনিক মেয়ে বলে সাজসজ্জার একটা পরিচ্ছন্নতা আছে, কিন্তু সেই সঙ্গে বয়সের ছাপটাও একেবারে আর লুকানো নেই। স্বামীর সঙ্গে একসঙ্গে কলেজে পড়ত, সুতরাং বয়স নেহাত তো কম হলো না। স্বামীর কাছে মল্লিকার নাম সে বিয়ের পর কোনোদিনও শোনেনি, কিন্তু আর 5 জন হিতৈষী তো আছে সাবধান করবার, পরামর্শ দেবার। ফুলশয্যার রাত্রেই তাকে সাজিয়ে গুছিয়ে ঘরে পাঠাবার আগে আর সব মেয়েদের উদ্দেশ্য করে এক ঠান্দি সম্পর্কিয়া প্রৌঢ়া সেকেলে অভদ্র রসিকতা করে বলেছিলেন, ওরে সাজিয়ে তো দিলি, সঙ্গে একটা শিকলি দিয়েছিস তো, নইলে ও উড়ো পাখিকে বাঁধবে কি দিয়ে? প্রথমটা কিছুই বুঝতে না পেরে শুধু রসিকতার ধরনে বাসন্তীর লজ্জায় লাল হয়ে উঠেছিল, কিন্তু বোঝানোই যাদের আনন্দ তারা না বুঝিয়ে ছাড়বে কেন? একটু একটু করে কিছুই আর তার প্রায় শুনতে বাকি থাকেনি। স্বামীর মুখে একাধবার মল্লিকার নাম শুনলে সে বোধহয় অতটা আহত হতো না যতটা হয়েছিল তার আপাত নির্বিকার নীরবতায়। কতদিন বিছানায় স্বামীকে চুপ করে শুয়ে থাকতে দেখে তার বুকের ভেতরটা জ্বালা করে উঠেছে। হয়তো হয়তো কেন, নিশ্চয়ই স্বামী এখন মল্লিকার কথাই ভাবছে। মল্লিকায় যদি তোমার দিবারাত্রির ধ্যান, তো আমায় বিয়ে করতে গেছিলে কেন? ইতরের মতো ঝগড়া করে একথা বলতে পারলে বুঝি খানিকটা বুকের জ্বালা কমত। কিন্তু তার বদলে বাসন্তী বিছানা ছেড়ে উঠে দরজা খুলে বাইরে চলে গেছে। শশীভূষণ খিল খোলা শব্দে একটু চমকে জিজ্ঞাসা করেছে, যাচ্ছ কোথায়? বাসন্তী বলেছে, বাইরে, বারান্দায়। ব্যাস, আর কিছু বলবার দরকার হয়নি। হঠাৎ বারান্দায় যাবার কোনো কারণই স্বামী জানতে চান না, তার কোনো কৌতূহলই নেই। বাসন্তীর মনে হয়েছে যে সে যদি বলতো গঙ্গায় ডুবে মরতে যাচ্ছি, তাহলেও স্বামী বোধহয় শুধু একটু ও বলে নিশ্চিন্ত মনে চুপ করে থাকতেন। অসহ্য অসহ্য এই নির্বিকার ঔদাসীন্য। এর চেয়ে সুস্পষ্ট অপমানও ঢের ভালো ছিল। একদিন এই স্টোভের সামনে বসেই তাই বাসন্তীর মনে হয়েছে, কি ক্ষতি হয় সব একেবারে শেষ করে দিলে। শাশুড়ি তখনও বেঁচে, তাকে স্টোভ জ্বালিয়ে চা করতে দেখে খানিক আগেই তিনি সাবধান করে গেছেন, ও স্টোভটা তুমি আবার কেন জ্বালাতে গেলে বৌমা? ওটা খারাপ হয়ে গেছে বলে আমি কাউকে ছুঁতেই দিই না। দেখো বাপু, ফেটে টেটে আবার কেলেঙ্কারি যেন না হয়। ফেটে গিয়ে কেলেঙ্কারি।
হ্যাঁ, এরকম দুর্ঘটনা খুব নতুন নয়। বাসন্তী প্রাণপণে স্টোভটায় পাম্প দিয়েছে, কিন্তু কোনো দুর্ঘটনাই ঘটেনি। তারপর ধীরে ধীরে কবে থেকে যে সব বদলে গেছে বাসন্তী ঠিক স্মরণ করতেই পারে না। ক্রমশই তার মনে হয়েছে এই একান্ত অসহায় পরনির্ভর মানুষটি এক পা যে তার সাহায্য বিনা চলতে পারে না, নিজের অসুখটা পর্যন্ত যার বাসন্তীর কাছে জেনে নিতে হয়, গভীর কোনো ভালোবাসা তার মনে চিরন্তন হয়ে আছে, এ কি বিশ্বাস করবার যোগ্য? যার মনের হৃদয়ের সমস্ত ব্যাপার আজ বাসন্তীর কাছে জলের মতো স্বচ্ছ, এমন কোনো আশ্চর্য গোপন স্থান তার কোথাও কি থাকতে পারে, যেখানে অত বড় ভালোবাসা নিঃশব্দে গোপন করে রাখা যায়? কোনোদিনও কোনো রং যদি শশীভূষণের মনে লেগে থাকে, বাসন্তী স্থির বিশ্বাসে জানে যে সে রং অনেক আগে ধুয়ে মুছে নিশ্চিহ্ন হয়ে গেছে। একদিন সে নিজেই তাই মল্লিকার কথা তুলেছিল স্বামীর কাছে। ওগো, এখানে গোকুলপুরের মেয়েদের স্কুলে নতুন কে যেন হেডমিস্ট্রেস হয়ে এসেছে, জানো? তোমাদের সেই মল্লিকা রায়। মল্লিকা সম্বন্ধে স্বামী স্ত্রীর মধ্যে আলাপ সেই প্রথম। তবুও বাসন্তীর কথায় বা কথার ধরনে শশীভূষণের কোনো ভাবান্তরই চোখে পড়েনি। নিতান্ত স্বাভাবিকভাবেই সে বলেছিল, হ্যাঁ, শুনেছি। এতটা নির্লিপ্ততা বুঝি বাসন্তীও আশা করেনি। সে আবার একটু খোঁচা দেবার জন্যই বলেছিল, আমাদের এই জংশন স্টেশনেই তো গাড়ি বদল করে যেতে হয়, একবার আসতে বলো না কেন? শশীভূষণ যেন একটু অবাক হয়ে জিজ্ঞেস করেছিল, কি জন্যে? বাসন্তী বলেছিল, কি জন্যে আবার, একবার একটু দেখতুম। তারপর সেখান থেকে চলে গেছে। শশীভূষণ আসতে বলেনি মল্লিকাকে। মল্লিকা আজ এতদিন বাদে নিজে থেকেই এসেছে। না, সত্যি কোনো জ্বালা, কোনো সংশয় বাসন্তীর মনে আর নেই। সে বরং খুশি হয়েছে মনে মনে। তার এই পরিপূর্ণ সৌভাগ্যের দিন মল্লিকাকে সে এনে দেখাতে চেয়েছিল। যত জ্বালা সে এতদিন পেয়েছে, এ যেন তারই ঋণ শোধ। ও ঘরে বসে এখনো ওরা গল্প করছে। কি গল্প করছে কে জানে? যাই করুক, কিছু আর যায় আসে না বাসন্তী। বাসন্তী জানে তার কোনো ভয় আর নেই। ঠিক এই মুহূর্তে স্টোভটা কি ফেটে যেতে পারে? কি ভাববে তাহলে মল্লিকা? কি ভুল ধারণাই না সে করতে পারে? অনায়াসে সে ভাববে নাকি এই নিদারুণ নাটকীয় পরিণামের সেই বুঝি মূল? না না, এ মিথ্যে গৌরবের সুযোগ কিছুতেই মল্লিকাকে দেওয়া যায় না। স্টোভটা নেভাবার জন্যে বাসন্তী চাবিটা ঘোরাতে যায়। হঠাৎ চাবিটা এত এঁটে গেলই বা কি করে? বাসন্তী সমস্ত শক্তি দিয়েও সেটা ঘোরাতে পারে না। হঠাৎ ভয় পেয়ে তার মনে হয় শশীভূষণকে ডাকবে কিনা, কিন্তু না, সে বড় লজ্জার ব্যাপার। তাহলে মল্লিকার কাছে তার মান থাকে না। স্টোভটা কিন্তু সত্যিই যেন উন্মাদের মতো হিংস্র গর্জন করছে। উঠে কোথাও সরে যাবার কথাও বাসন্তী ভাবতে পারে না। প্রাণপণ শক্তিতে সে চাবিটা খোলবার চেষ্টা করে। আজ কোনো দুর্ঘটনাই যে ঘটতে দেওয়া যায় না, না, কিছুতেই না। শুনছিলেন আজকের গল্প শ্রী প্রেমেন্দ্র মিত্র রচিত স্টোভ। ফিরে আসছি আরেকটি নতুন গল্পের সঙ্গে কিছুদিনের মধ্যে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং গল্পে থাকবেন। আর আমার গল্প পাঠ ও উপস্থাপনা যদি ভালো লাগে তাহলে লাইক আর কমেন্ট করতে ভুলবেন না। আর চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করবেন। এতে আমার উৎসাহ ও আত্মবিশ্বাস দুই বাড়ে।
তাহলে আজ এখানেই বিদায় নিচ্ছি। আবার দেখা হচ্ছে। নমস্কার।